আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। এবং আমাদের করোনার এই যে তৃতীয় তরঙ্গ চলছে, সেই কঠোর লকডাউনে আমি আশা করছি তোমরা সরকারের দেওয়া যে বিধি নিষেধগুলো আছে সেগুলো মেনে বাসায় অবস্থান করবে, নিরাপদে থাকবে এবং তোমাদের প্রধানতম যে দায়িত্ব সেই দায়িত্বটুকু অর্থাৎ লেখাপড়া তোমরা যথাযথ চালিয়ে যাবে। এবং তোমরা নিশ্চয়ই এর মধ্যে তোমাদের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি নিশ্চয়ই তোমরা প্রস্তুত করছো, সেটি তৈরি করছো, রেডি করছো জমা দেওয়ার জন্যে। এবং আমি আশা করছি তোমরা যথাসময়ে প্রস্তুত করে রাখবে অ্যাসাইনমেন্টটি। এবং এই যে শাটডাউন বা লকডাউন চলছে, সেই লকডাউন পরবর্তী সময়ে যদি পরিস্থিতির একটু উন্নতি হয় তখন হয়তো তোমরা নিরাপদে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে এসে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিক আলোচনায় ছিলাম। তোমরা জানো যে আমি অনেক দিন ধরেই কিন্তু উচ্চারণের ক্লাসগুলো নিচ্ছি। কারণ হচ্ছে উচ্চারণ সম্পর্কে তোমাদের কিন্তু একটু ভীতি কাজ করে, কেন জানি। উচ্চারণের নাম শুনলেই তোমরা একটু সন্ত্রস্ত হয়ে পড়ো, ভীত হয়ে পড়ো। তোমাদের এই অবস্থা থেকে ভয়টা কাটিয়ে তোলার জন্য আমি আসলে অনেক দিন ধরেই কিন্তু বেশ কয়েকটা ক্লাস নিয়েছি উচ্চারণের উপর, এবং আজকেও যথারীতি উচ্চারণের উপরে একটি ক্লাস নিব। তোমরা জানো যে আমাদের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টে কিন্তু আমাদের ফলা উচ্চারণের জন্য উচ্চারণের নিয়ম আমাদেরকে শিখতে লিখতে বলেছে। এবং তোমাদের যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস দেওয়া হয়েছে, সেই পুনর্বিন্যাসকৃত সিলেবাসের মধ্যে যে গল্প কবিতাগুলো তোমাদের পাঠ্য করা হয়েছে, কর্তৃপক্ষ পাঠ্য করেছেন, সেই গল্প এবং কবিতাগুলো থেকে তোমাদেরকে ফলাযুক্ত বর্ণ অর্থাৎ মফলা, বফলা, মফলা এবং জফলা, এই তিনটি বর্ণের যুক্ত বর্ণের ফলাযুক্ত বর্ণের শব্দ খুঁজে বের করতে হবে এবং সেই শব্দগুলোর উচ্চারণ তোমাদেরকে শিখতে হবে এবং তোমাদেরকে সেগুলো অ্যাসাইনমেন্টে উল্লেখ করতে হবে। সেই সাথে অবশ্যই বফলা, মফলা এবং জফলা, এই তিনটি ফলা উচ্চারণের তিনটি করে নিয়ম, যেটা অ্যাসাইনমেন্টে উল্লেখ করে দেওয়া হয়েছে নির্দেশনার মধ্যে, তোমরা নিশ্চয়ই এটা খেয়াল করেছো। সেই তিনটি করে নিয়ম তোমরা লিখবে এবং তোমাদের সিলেবাসে যে গল্প কবিতাগুলো পাঠ্য করা হয়েছে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে, সেই সিলেবাসের গল্প কবিতা থেকে ফলাযুক্ত বর্ণগুলো খুঁজে, শব্দগুলো খুঁজে সেগুলোর উচ্চারণ শিখবে এবং সেগুলো অ্যাসাইনমেন্টে উল্লেখ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ফলা উচ্চারণের নিয়ম এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো যে আমাদের বাংলায় 6টি ফলা আছে। নিশ্চয়ই আমার বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ। আমি ফলার 6টা ফলার নাম এখানে উল্লেখ করেছি, লাল কালি দিয়ে লেখা আছে। একটা হচ্ছে ব ফলা, তারপরে ম ফলা, জ ফলা, ল ফলা, র ফলা এবং মূর্ধন্য অথবা দন্তান্ন ফলা। একেবারে শেষেরটা কিছুটা কম গুরুত্বপূর্ণ, এই জন্য সবার শেষে লিখেছি, এটা না পড়লেও আমাদের হয়ে যায়। কিন্তু আমাদের উপরে যে 5টা অর্থাৎ বাকি 5টা যে ফলা আছে, যেমন বফলা, মফলা, জফলা, লফলা এবং রফলা, এইগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই কী করতে হবে, অবশ্যই এগুলোর নিয়মগুলো পড়তে হবে। তোমরা প্রথম আজকের এই তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টে কিন্তু তোমাদেরকে এই 3টি ফলা উচ্চারণের নিয়ম তোমাদেরকে শিখতে হবে এবং লিখতে হবে অ্যাসাইনমেন্টে। সেই সাথে আমি আগেই বলেছি যে তোমাদের সিলেবাসে যে গল্প কবিতাগুলো আছে, সেই গল্প কবিতার মধ্য থেকে এই 3টি ফলাযুক্ত শব্দ খুঁজে বের করতে হবে এবং এগুলো উচ্চারণ তোমাদেরকে আগে শিখতে হবে, দেন এগুলো অ্যাসাইনমেন্টে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাইলে আমরা খেয়াল করো, আমরা ফলা যে 5টি আছে, একটি ক্লাসে কিন্তু এই 5টি ফলা উচ্চারণের নিয়ম আলোচনা করা খুবই কঠিন। যদি করি তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। এই জন্য তোমরা খেয়াল করে থাকবে, শুরু থেকে কিন্তু আমি একেবারে সহজ করে, যেন তোমাদের ভিতরে উচ্চারণ সম্পর্কিত যে ভয়টা কাজ করে, সেই ভয়টা যেন না থাকে, সেই জন্য কিন্তু আমি নিয়মগুলো একেবারে সহজ করে বলার চেষ্টা করি। উদাহরণগুলো তোমাদেরকে সহজতম শব্দের উদাহরণ দিয়ে কিন্তু আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেন তোমাদের ভিতরে উচ্চারণ সম্পর্কে কোনো ভয় কাজ না করে। তাহলে তোমরা খেয়াল করো যে আমাদের এখানে 6টা ফলার মধ্যে আমি আলোচনা করব ব ফলা উচ্চারণের নিয়ম। ক্লিয়ার?
আমরা বফলা উচ্চারণের বেশ কিছু নিয়ম আমরা শিখব, কিন্তু সহজ করে আমি বলবো। তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে দেখবে যে এটি তোমাদের একেবারেই আয়ত্তে চলে আসবে এবং তোমরা অনেক দিন এটা মনে রাখতে পারবে, এবং উচ্চারণের নিয়ম নিয়ে তোমাদের যে ভয়টা কাজ করে সেই ভয়টা তোমাদের মধ্যে থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা বফলা উচ্চারণের নিয়মে চলে যাই। ক্লিয়ার? তাহলে আমি একটু এখানে লিখে দিই বফলা। ওকে, নিশ্চয়ই দেখা যাচ্ছে, বোর্ডটা নিশ্চয়ই দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বফলা উচ্চারণের নিয়ম একদম সহজ করে বলবো যেন তোমাদের অনেক দিন মনে থাকে, এবং তোমরা চাইলে যারা এখনও অ্যাসাইনমেন্ট তৈরি করতে বসনি বা প্রস্তুত হওনি, তাদের জন্য সুবিধা হয়ে যাবে। বফলা উচ্চারণের একেবারে সহজতম নিয়মগুলো আমি সহজ করে বলবো, সহজ উদাহরণ দিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে প্রথম নিয়মটা দেখো কি হবে। শব্দের আদিতে যদি বফলা যুক্ত থাকে তাহলে ব এর উচ্চারণ হয় না। আমি লিখি নিয়মটা। শব্দের আদিতে, 1 নম্বর নিয়ম, শব্দের আদিতে যদি বফলা যুক্ত থাকে তাহলে ব এর উচ্চারণ হয় না। দেখো, যদি শব্দের আদিতে বা শুরুতে যদি বফলা যুক্ত থাকে তাহলে সেই বয়ের উচ্চারণটা হবে না। একেবারে সহজ নিয়ম। তুমি দেখো, 1 বার বা 2 বার যদি তুমি এটাকে একটু পড়ো তাহলে তুমি দেখবে যে অনেক দিন তোমার এটা মনে থাকবে। শব্দের আদিতে বা শব্দের শুরুতে যদি কোনো বফলা যুক্ত থাকে সেই বয়ের উচ্চারণটা হবে না। তাহলে উদাহরণ দিই, তাহলে তুমি দেখো আরো সহজ হয়ে যাবে। উদাহরণ হচ্ছে স্বাধীন। তারপরে দেখবেন যে স্বাধীনের পরে আমি যদি লিখি স্বার্থ, তারপরে স্বাধিকার, স্বপ্ন, তারপরে 4টা লিখলাম। বোর্ডটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, নিচের দিকে বোর্ডটা দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তুমি দেখো, স্বাধীন এই শব্দের আদিতে শয়ের সাথে একটা ব যুক্ত আছে, বফলা যেটাকে আমরা বলি। তারপরে স্বার্থ আমরা যখন লিখলাম তখন শয়ের সাথে একটা বফলা যুক্ত আছে, তার মানে আদিতে যুক্ত আছে বফলা। স্বাধিকারের আগে যুক্ত আছে শয়ের সাথে ব, আদিতে একটা বফলা আছে। স্বপ্নেরও আদিতে একটা বফলা যুক্ত আছে। তাইলে আমাদের নিয়মের সাথে উদাহরণ দেখো মিলে গেল যে শব্দের আদিতে যদি বফলা যুক্ত থাকে তাহলে কি হবে, সেই বয়ের উচ্চারণটা হবে না। তাইলে কি হবে, উচ্চারণটা কি হবে, স্বাধীন। স্বাধীন। স্বার্থ, স্বার্থ, তারপরে স্বাধিকার, স্বাধিকার, তারপরে স্বপ্ন। ওকে, এই যে দেখো, তাইলে এখানে দেখো আমাদের আদিতে যে বফলাটা আছে সেটা বয়ের উচ্চারণটা কিন্তু আমাদের উচ্চারণে হচ্ছে না। তার মানে নিয়মের সাথে উদাহরণের কিন্তু চমৎকার একটা মিল আমরা দেখতে পাচ্ছি। শব্দের আদিতে যদি বফলা থাকে তাহলে সে বয়ের উচ্চারণ হয় না বা হবে না। তাহলে তোমাদের মনে থাকবে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা 2 নম্বর নিয়মে যাচ্ছি। তোমরা দেখো, শব্দের দিলাম, শব্দের মধ্যে বা শেষে যদি বফলা যুক্ত থাকে তাহলে ব এর উচ্চারণ হয় না, কিন্তু সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। তুমি দেখো, শব্দের মধ্যে বা শেষে যদি বফলা যুক্ত থাকে তাহলে বয়ের উচ্চারণ হয় না। শব্দের মধ্যে বা শেষে যদি বফলা যুক্ত থাকে তাহলে কি হয় না, বয়ের উচ্চারণ হয় না, কিন্তু সেই বর্ণের
অর্থাৎ যেই বর্ণটার সাথে বটা যুক্ত থাকে সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়, দ্বিত্ব মানে দুইবার, অর্থাৎ সেই বর্ণটা দুইবার উচ্চারণ পাবে। ক্লিয়ার? আমি আবারও বলছি, শব্দের মধ্যে বা শেষে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে ব এর উচ্চারণ হয় না। যে বর্ণটার সাথে ব ফলাটা যুক্ত থাকবে সেই বটা যুক্ত বটা এর উচ্চারণ হবে না, কিন্তু যেই বর্ণের সাথে বটা যুক্ত থাকবে সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে, অর্থাৎ সেই বর্ণটা দুইবার উচ্চারণ হবে। যেমন, তবে আমি কয়েকটা উদাহরণ লিখছি, তোমরা দেখো। আমরা প্রথমে লিখলাম বিদ্যান, তারপরে বিশ্বাস, তারপরে বিশ্ব, তারপরে লিখলাম বিল্ল। বিল্ল মানে বুঝো তো? বিল্ল মানে হচ্ছে বিল্ল পাতা, বিল্লপত্র, বেলপাতা, বেলের একটা নাম হচ্ছে বিল্ল। তো খেয়াল করো, বিদ্যান, বিশ্বাস, বিশ্ব এবং বিল্ল, প্রথম দুইটা শব্দের মাঝখানের যে বর্ণটা মধ্যে, যেটা বলেছে মধ্যে দয়ের সাথে ব, আবার তালবস শয়ের সাথে ব যুক্ত আছে, ঠিক আছে? ব যুক্ত আছে, এবং শেষের দুইটা শব্দে শব্দের শেষের বর্ণটাতে তালবস শয়ের সাথে ব আছে, লয়ের সাথে ব যুক্ত আছে। তাহলে আমি কিন্তু নিয়মে যেটা বলেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে শব্দের মধ্যে বা শেষে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে সেই বটার উচ্চারণ হবে না, কিন্তু যে বর্ণের সাথে ব ফলাটা যুক্ত থাকবে সেই বর্ণটার দ্বিত্ব উচ্চারণ হবে, দ্বিত্ব উচ্চারণ হবে। তাইলে তুমি দেখো, আমরা একটু উচ্চারণটা মিলিয়ে নেই, তাইলে তুমি দেখবা বিদ্যান, বিদ্যান, তুমি দেখো এখানে আমি পরে একটু বিশ্লেষণ করি। বিশ্বাস, বিশ্বাস, তারপরে বিশ্ব, বিল্ল। ওকে, তুমি দেখো এখানে এই যে দয়ের সাথে ব যুক্ত ছিল, আমরা উচ্চারণে দেখি যে এই বটা কিন্তু নাই, সেটার উচ্চারণ কিন্তু হচ্ছে না। বিদ্যান, আমরা যখন বিদ্যান উচ্চারণ করি সেখানে কিন্তু বয়ের কোনো উচ্চারণ আমরা পাই না, কিন্তু সেখানে আমরা কি পাই? সেই যে বর্ণের সাথে বটা যুক্ত ছিল সেই দটাকে আমরা দুইবার উচ্চারণ করি এবং উচ্চারণটা দেখতে পাই। সে বলা আছে যে সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়, তার মানে কি এই যে বর্ণের সাথে দটা যুক্ত আছে সেই বর্ণটা দুইবার উচ্চারণ পাচ্ছে। আমি একটু লাল কালি দিয়ে তোমাদেরকে একটু মার্ক করে দিচ্ছি, তোমরা যদি নিশ্চয় বোর্ডটা দেখতে পাওয়া যাচ্ছে। বিশ্বাস, এখানে তালবস শয়ের সাথে ব যুক্ত আছে, আমরা এখানে উচ্চারণে কিন্তু সেই বটার উচ্চারণ পাচ্ছি না, তার ফলশ্রুতিতে পাচ্ছিটা কি? দুইবার তালবস শটাকে উচ্চারণ করছি। বিশ্ব, এখানে দুইবার উচ্চারণ হচ্ছে, বয়ের উচ্চারণ নাই। তারপরে বিল্ল, সেখানেও কিন্তু বয়ের উচ্চারণ নাই, কিন্তু লটা দুইবার উচ্চারিত হচ্ছে। তাইলে আমাদের নিয়ম এবং উদাহরণ, তোমরা যদি দেখো নিয়মগুলো কিন্তু আমি সহজ করে বলছি, উদাহরণগুলো কিন্তু সহজতম উদাহরণ থেকে তোমাদেরকে উদাহরণটা দিচ্ছি যেন তোমরা ভালো করে বুঝতে পারো। ক্লিয়ার? তারপর তুমি দেখো, তাইলে কি হলো? শব্দের মধ্যে বা শেষে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে বয়ের উচ্চারণ হয় না, সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। সেই বর্ণ মানে যে বর্ণের সাথে বটা যুক্ত থাকবে সেই বর্ণটার দুইবার উচ্চারণ পাবে বা দুইবার উচ্চারিত হবে। ঠিক আছে? ওকে, তারপরে আমরা 3 নম্বর নিয়মে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি, একটু মনোযোগ দিলে তোমাদের নিয়মগুলো বুঝতে বা লিখতে সুবিধা হবে। এর মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টেও এগুলো উল্লেখ করতে হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে 3 নম্বর নিয়ম দেখো, যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা যুক্ত হলে, যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বিলুপ্ত হয়। আমি লিখছি 3, যুক্ত ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের সাথে বফলা যুক্ত হলে ব এর উচ্চারণ বিলুপ্ত হয়। বিলুপ্ত হয় মানে লোপ পায়। অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের সাথে যদি কোনো বফলা যুক্ত থাকে তাহলে সেই বয়ের উচ্চারণটা লোপ পেয়ে যাবে, সেই বয়ের উচ্চারণটাও হবে না। তাহলে খেয়াল করো, যুক্ত ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনটা যুক্ত, আবার তার সাথে কিন্তু বফলা যুক্ত হবে। যেই বটা যুক্ত হবে সেটা একটা নাম আছে, অন্তস্থ ব বলে থাকি আমরা, সেই বয়ের উচ্চারণটা কি হবে? লোপ পাবে, সেই বয়ের উচ্চারণটাও হবে না। আমি কয়েকটা উদাহরণ লিখছি, তোমরা দেখো।
দেখো সান্ত্বনা, উজ্জ্বল, দ্বন্দ্ব, তারপরে হচ্ছে উচ্ছ্বাস। এই যে সান্ত্বনা, উজ্জ্বল, দ্বন্দ্ব এবং উচ্ছ্বাস, চারটা শব্দের তুমি দেখো আমাদের যে ব ফলাটা যুক্ত আছে, নিশ্চয়ই তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এবং তোমরা খুঁজে পেতেও তোমাদের সুবিধা হবে যে এখানে তুমি দেখো ন এবং ত এর সাথে এই যে ন এবং ত যুক্ত ব্যঞ্জন, দুইটাই ব্যঞ্জন বর্ণ, সেখানে বটা যুক্ত হয়েছে, ব ফলাটা যুক্ত হয়েছে। আবার উজ্জ্বলের জ জ দুটাই যুক্ত ব্যঞ্জন, সেখানেও কিন্তু ব যুক্ত হয়েছে, ব ফলা যুক্ত হয়েছে। তারপরে দ্বন্দ্ব, এর মধ্যে শেষের বর্ণে দেখো নয় দ দুটাই যুক্ত ব্যঞ্জন, দুটা যুক্ত হয়েছে, ব্যঞ্জন বর্ণ যুক্ত ব্যঞ্জন হয়েছে, তার সাথে ব যুক্ত হয়েছে। শেষে উচ্ছ্বাস, চ এবং ছ যুক্ত হয়েছে এবং এর সাথে ব ফলা যুক্ত হয়েছে। তাইলে দেখো নিয়মে কি বলেছি আমি, যুক্ত ব্যঞ্জনের সাথে ব ফলা যুক্ত হলে, যুক্ত ব্যঞ্জনের সাথে ব ফলা যুক্ত হলে কি হবে, বয়ের উচ্চারণটা বিলুপ্ত হবে, লোপ পাবে, অর্থাৎ বয়ের উচ্চারণটা হবে না। তাইলে উচ্চারণ কি দাঁড়ায় তুমি দেখো, উচ্চারণ তুমি দেখো সান্ত্বনা। এই যে এখানে কিন্তু আমার দেখো যে এখানে ব কিন্তু লোপ পেয়েছে, বয়ের উচ্চারণ কিন্তু নাই। তারপরে উজ্জ্বল, উজ্জ্বল, ওকে। তারপরে দেখো দ্বন্দ্ব, তারপরে উচ্ছ্বাস, উচ্ছ্বাস, ওকে। দেখো চারটা শব্দ, কি চমৎকার নিয়ম এবং কি সহজ নিয়ম এবং কি চমৎকার উদাহরণ। যদি একটু চিন্তা করো, একটু দেখো, মনোযোগ দাও, তাহলে কিন্তু এগুলা অনেক দিন তোমার মনে থাকবে, অনেক দিন মনে রাখা একেবারেই সহজ আমাদের এই নিয়মগুলা। যদিও উচ্চারণের কথা শুনলে তোমরা খুব বেশি ভয় পেয়ে যাও, এত ভয় কিন্তু পাওয়ার কোনো সুযোগ নাই। আর তোমাদের কথা চিন্তা করে কিন্তু সিলেবাস এবং কারিকুলামগুলো করা হয়, সহজতম করে করা হয়, যেন তোমরা ভালোভাবেই আয়ত্ত করতে পারো। তো যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বিলুপ্ত হয়। তুমি দেখো এখানে সান্ত্বনার নয় ত এর সাথে ব ছিল, সেটা লোপ পেয়েছে। উজ্জ্বলের জয় জয়ের সাথে ব যুক্ত ছিল, কিন্তু উচ্চারণে গিয়ে সেটা লোপ পেয়েছে। দ্বন্দ্বের নয় দয়ের সাথে ব যুক্ত ছিল, উচ্চারণে সেটা লোপ পেয়েছে। উচ্ছ্বাসের চ ছয়ের সাথে ব যুক্ত ছিল, উচ্চারণে সেটা লোপ পেয়েছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে একটু মার্ক করে দেই, তাহলে হয়তো দেখতে তোমাদের সুবিধা হবে। এই যে তুমি দেখো এই উচ্চারণগুলোতে কিন্তু কি হয়েছে, এই বটা কিন্তু লোপ পেয়েছে। তাইলে যুক্ত ব্যঞ্জনের সাথে যে বটা যুক্ত থাকবে, বফলা যুক্ত থাকবে, সেই বটা কি হবে, উচ্চারণটা বিলুপ্ত হবে বা লোপ পাবে। ওকে, তাইলে চলো আমরা 4 নাম্বার নিয়মে যাই। 4 নাম্বার নিয়ম হচ্ছে, আমি একটু মুছে দিই, তারপরে 4 নাম্বার নিয়মে যাচ্ছে। ওকে, 4 নাম্বার নিয়ম হচ্ছে, 4 নাম্বার নিয়ম হচ্ছে শব্দের মধ্যে বা শেষে ব এর সঙ্গে বফলা যুক্ত হলে, খেয়াল করো, শব্দের মধ্যে বা শেষে ব এর সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। আমি আবার বলি, না লিখবো, ওকে। শব্দের মধ্যে বা শেষে ব এর সাথে, 4 নাম্বার, শব্দের মধ্যে বা শেষে ব এর সাথে ব ফলা যুক্ত হলে ব এর উচ্চারণ অবিকৃত থাকে, তুমি দেখো শব্দের মধ্যে বা শেষে, শুরুতে নাই কিন্তু, শব্দের মধ্যে বা শেষে বয়ের সাথে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। অবিকৃত মানে যেটা বিকৃত হয় না, যেটা চেঞ্জ হয় না, অর্থাৎ যেটা স্বাভাবিক থাকবে, অর্থাৎ বয়ের উচ্চারণটা ঠিক থাকবে, এটাকে লোপ হবে না, কোনো ধরনের চেঞ্জ বা পরিবর্তন হবে না। তাইলে শব্দের মধ্যে বা শেষে বয়ের সাথে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। একেবারে পরিচিত শব্দের উদাহরণ আব্বা। খেয়াল করো, এখানে বয়ের সাথে ব যুক্ত হয়েছে, তাও এই শব্দের শেষে। আমরা কিন্তু দেখো এখানে ফর্মুলাটা হচ্ছে মধ্যে বা শেষে হবে,
এই বয়ের সাথে ব এই শব্দের শেষের দিকে আছে, বয়ের সাথে বফলা যুক্ত হয়েছে, তাহলে কি দাঁড়াবে উচ্চারণে? বটা অবিকৃত থাকবে, কোনো পরিবর্তন বা লোপ পাবে না। তারপরে 90, 90 ন বয় ব রসই, বয়ের সাথে ব, এটা মাঝখানে আছে, মধ্যে আছে, ওইটা শেষে ছিল, এটা মধ্যে আছে, দুটাই কিন্তু বয় বয় সংযুক্ত, বয়ের সাথে বফলা যুক্ত হয়েছে, তাহলে কি হবে? বয়ের উচ্চারণটা অবিকৃত থাকবে, তার মানে আব্বা যখন আমরা বলবো আব্বা। ওকে, তারপরে 90, 90, ওকে, ও সরি আমি একটু 90, হ্যাঁ 90, আব্বা এবং 90, ক্লিয়ার? তাইলে শব্দের মধ্যে বা শেষে বয়ের সাথে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। তোমরা দেখো এখানে উচ্চারণে কি হয়েছে? বটা যথারীতি অবিকৃত থেকেছে, এটা কোনোভাবেই পরিবর্তন হয়নি, পরিবর্তনের সুযোগও আমাদের নাই। ঠিক আছে, তাহলে 4 নম্বর নিয়মটা গেল। আমরা এখন কি দেখব? 5 নম্বর নিয়মটা দেখব, একেবারে সহজ, ওইটার কাছাকাছি। 5 নম্বর নিয়ম, তুমি দেখো শব্দের মধ্যে বা শেষে এখানে ছিল ব, এখানে হবে ম। দেখো, দেখতে পাচ্ছ বোর্ডটা দেখা যাচ্ছে? ওকে, শব্দের মধ্যে বা শেষে ম এর সাথে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। আমি আগে যে নিয়মটা বলেছি 4 নাম্বারটা, সেখানে বলেছিলাম শব্দের মধ্যে বা শেষে যদি ময়ের সাথে বয়ের সাথে বফলা যুক্ত হয়, তাহলে বয়ের উচ্চারণ কী হবে? অবিকৃত থাকবে। আর 5 নম্বর নিয়মটাতে বলেছে শব্দের মধ্যে বা শেষে ময়ের সাথে যদি বফলা যুক্ত থাকে, আগেরটাতে ছিল বয়ের সাথে ব, আর এখন হচ্ছে ময়ের সাথে ব। আর বইয়ে তোমাদের কোনো কোনো বইয়ে এই 4 এবং 5 নম্বর যে নিয়মটা, এটা একসাথে লেখা আছে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে, যেন তোমরা অনেকদিন মনে রাখতে পারো বা ধরতে পারো, এই জন্য আমি আলাদা করে বলেছি। তোমরা চাইলে এটা একসাথে লিখতে পারবে। যদি কেউ মনে করো যে আমরা এই নিয়মটা দুইটাকে আমরা একসাথে লিখবো, তাইলেও সেটা একসাথে তোমরা লিখতে পারবে। অর্থাৎ তোমরা এভাবে লিখবে যে শব্দের মধ্যে বা শেষে বয়ের সাথে অথবা ময়ের সাথে যদি ব ফলা যুক্ত থাকে, তাহলে সেই বয়ের উচ্চারণ কি হবে? অবিকৃত থাকবে। এটা একসাথেও তোমরা লিখতে পারবে, উদাহরণগুলো তোমরা একসাথে দিতে পারবে। কিন্তু যদি মনে করো যে না আমরা একটা আলাদা করে লিখবো, তাতে কিন্তু কোনো অসুবিধা নাই। অর্থাৎ তোমরা যখনই যা লিখবে নিয়মের সাথে উদাহরণগুলো যেন ঠিক থাকে, এটা তোমাদের মাথায় একটু রাখতে হবে। ওকে ওকে, তাহলে তুমি দেখো, তাহলে উদাহরণটা কি দাঁড়ালো? আমরা একটু উদাহরণ লিখে, শব্দের মধ্যে বা শেষে ময়ের সাথে ব ফলা যুক্ত হলে, তাইলে লম্বা। দেখো শব্দের শেষে ময়ের সাথে ব যুক্ত হয়েছে, লম্বা। ওকে, তারপরে হচ্ছে দুম্বা। দুম্বা একটা প্রাণীর নাম, চতুষ্পদী প্রাণী, যেটা মরুভূমিতে বা মধ্যপ্রাচ্যে পাওয়া যায়, দুম্বা। তারপরে গম্বুজ, দুম্বা, লম্বা, দুম্বা, গম্বুজ, সম্বল, সম্বল, তারপরে নীলাম্বরী, তারপরে বিম্বিত। হ্যাঁ, লিখলাম, আরেকটা উদাহরণ দেই, বিম্বিত। ওকে, তুমি দেখো এই 5টা শব্দের মধ্যেই শেষের শব্দগুলা মধ্যে শব্দগুলাতে ময়ের সাথে ব যুক্ত হয়েছে, তাইলে আমাদের উচ্চারণে কি দাঁড়াবে? সূত্র অনুসারে বয়ের উচ্চারণটা কি থাকবে? অবিকৃত থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাইলে লম্বা। তারপরে তুমি দেখো লম্বা, তারপরে দুম্বা, দুম্বা, তারপরে এরপরে আছে কি? গম্বুজ, গম্বুজ। ওকে, তুমি দেখো গম্বুজ, তারপরে সম্বল, সম্বল, তারপরে দেখো বিম্বিত, বিম্বিত। ওকে, তোমরা খেয়াল করবে, আমি আরেকটা জিনিস তোমাদেরকে মাঝখানে মনে করিয়ে দিই। সেই বিষয়টা হচ্ছে যে আমরা এখানে কিন্তু হসন্ত চিহ্ন কিন্তু ব্যবহার করছি। মনে রাখতে হবে, বানানের নিয়মে বা কোনো শব্দের সাথে কিন্তু হসন্ত ব্যবহার করার রীতি নাই। কিন্তু তুমি যখন উচ্চারণ লিখবে, উচ্চারণ ঠিক রাখার জন্য তোমাকে অবশ্যই এই হসন্ত চিহ্ন সহ উচ্চারণ করতে হবে, নাহলে কিন্তু তোমার উচ্চারণটা ভুল হয়ে যাবে। যেমন ধরো আমি লম্বা, আমি যদি এখানে হসন্ত চিহ্ন না দিই, তাহলে এটা উচ্চারণ হয়ে যাবে লমবা। আমি যদি এখানে হসন্ত চিহ্ন না দিই, তাহলে এটা হয়ে যাবে দুমবা।
আমি এই ধরনের আমার উচ্চারণ বিকৃত হবে বা উচ্চারণ বিভ্রাট ঘটতে পারে। এই জন্য উচ্চারণ ঠিক রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, উচ্চারণের ক্ষেত্রে এই হসন্তগুলা অবশ্যই ব্যবহার করতে হবে। অ্যাসাইনমেন্টেও তো লিখবাই, পরীক্ষার খাতায়ও যদি উচ্চারণের নিয়ম লিখো, সেই উচ্চারণের সাথে যে শব্দগুলোর উদাহরণ তুমি দিবে সেই উদাহরণগুলোর সাথে অবশ্যই হসন্ত চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে তুমি দেখো, শব্দের মধ্যে বা শেষে ময়ের সাথে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। সেই সূত্র অনুসারে আমার এখানে সবগুলো উচ্চারণে কিন্তু বয়ের উচ্চারণ কিন্তু ঠিক রয়েছে, কোনো ধরনের বিকৃতি অথবা কোনো চেঞ্জ কিন্তু হয়নি। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু আরেকবারও বলি, 4 নাম্বার এবং 5 নাম্বার এই নিয়মটা চাইলে তোমরা যদি মনে করে যে আমরা একসাথে লিখবো, তোমরা একসাথে লিখতে পারবে। আর যদি মনে করে যে না আমি একসাথে লিখবো না, আমি আলাদা করে লিখবো, স্যার যেভাবে আলোচনা করেছে সেভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু উদাহরণগুলো ঠিকভাবে লিখতে হবে। ব্যাকরণে তুমি যাই অ্যান্সার লিখো, উত্তর লিখো, সেগুলো তোমাকে কি করতে হবে, অবশ্যই প্রয়োজনীয় উদাহরণ তোমাকে দিতে হবে। উদাহরণ ছাড়া ব্যাকরণের উত্তরকে 100% সঠিক বলে ধরা হয় না। ওকে, তাইলে আমরা 6 নম্বর নিয়মে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 6 তুমি দেখো 6 নম্বর নিয়ম হচ্ছে উদ উপসর্গের সাথে যদি বফলা যুক্ত থাকে তবে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। আমি লিখছি উদ উপসর্গের সাথে স্বর্গের সাথে যদি বফলা যুক্ত থাকে, যদি বফলা যুক্ত থাকে তাহলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। ওকে, দেখো সহজতম নিয়ম। নিশ্চয়ই তোমাদের কাছে খুব কঠিন লাগছে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ আমি এর আগে যে 5টা নিয়ম আলোচনা করেছি এগুলোতে একেবারে সহজ করে বলেছি। উদাহরণগুলো একেবারে পরিচিত শব্দ থেকে দিয়েছি যেন তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। তাহলে তুমি দেখো, উদ উপসর্গের সাথে যদি বফলা যুক্ত থাকে তাহলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। একেবারে পরিচিত শব্দ থেকে উদাহরণ দিব, উদ্বেগ, উদ্বেল, তারপরে থেকে উদ্বেগ, উদ্বেল, উদ্বাস্তু, উদ্বেগ, উদ্বেল, উদ্বাস্তু, তারপরে উদ্বোধন, তারপরে উদ্বেলিত, তোমরা খেয়াল করো আমি নিচের যে শব্দটা লিখেছি এটা উদ্বেল থেকে আসছে, কিন্তু এখানে আমি একটা স্টার চিহ্ন দিয়েছি। পরে স্টার চিহ্ন কেন দিলাম সেটা তোমাদেরকে একটু বলবো। তার আগে তুমি দেখো আমাদের এইখানে উদ্বেগ এই শব্দটা যুক্ত হয়েছে। এখানে উদ্বেগ, এই যে উদ যোগ বেগ, এই যে ব্যাগ শব্দের আগে উদ উপসর্গ যুক্ত হয়েছে। বোর্ডটা দেখা যাচ্ছে, আমার লেখা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। উদ উপসর্গ সেম, উদ যোগ বেল, উদ যোগ বাস্তু, উদ যোগ বোধন, উদ্বোধন। এই যে উদ উপসর্গের সাথে বফলা যুক্ত হয়েছে, যে বফলা যুক্ত হয়েছে, এখানে ব যুক্ত আছে যেহেতু উচ্চারণ একসাথে হয়। এই বফলা যুক্ত হওয়ার কারণে কি হবে, তাহলে বয়ের উচ্চারণটা অবিকৃত থাকবে, অর্থাৎ বয়ের উচ্চারণ কোনোভাবেই চেঞ্জ হবে না। তুমি দেখো, তো আমি এখানে স্টার চিহ্ন কেন দিয়ে চাচ্ছি, উচ্চারণগুলো আগে লিখে নিই, তারপর তোমাদের বোঝাচ্ছে। উদ্বেগ, এখানে বয়ের উচ্চারণ ঠিক থাকলো। উদ্বেল, উদ্বাস্তু, দেখো উদ্বাস্তু, সরি রসুকার হবে, এটা আমি উকার দিয়ে ফেলছি। তো তারপরে উদ্বোধন, তারপরে উদ্বেলিত। ওকে, তুমি দেখো এখানে যেগুলো যুক্ত হয়েছে সেখানে তার বয়ের উচ্চারণ কিন্তু অবিকৃত থেকেছে। এই বয়ের উচ্চারণ কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, উচ্চারণটা ঠিক থাকবে। আর এখানে স্টার চিহ্ন দিয়েছিলাম কেন,
যে কোনো কোনো জায়গায় এখন কিন্তু এই ধরনের এই যুক্ত ব্যঞ্জন বর্ণগুলোকে কোনো কোনো জায়গায় ভেঙে ভেঙেও কিন্তু লেখা হয়। এই যে আমি উদ্বেলিত লিখেছি, এভাবে লিখলে হবে। তুমি যদি এই উদ্বেলিতকে যদি তুমি এভাবে লেখো তাহলেও হবে, তবে এই শব্দটাকে ভেঙে লেখাটাই উচিত। ঠিক আছে, তাইলে আমরা কি পেলাম? তাইলে আমরা পেলাম যে উদ উপসর্গের সাথে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। ঠিক আছে, ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা আসি আজকের সর্বশেষ নিয়ম 7 নম্বর নিয়মে যাব। 7 নম্বর নিয়ম হচ্ছে, দেখো, হ এর সাথে যদি ব ফলা যুক্ত থাকে, হ এর সাথে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে বয়ের উচ্চারণ ভ এর মতো হয় এবং উকারান্ত অথবা রস্য উকারান্ত উচ্চারিত হয়। আমি লিখছি, হ এর সাথে যদি ব ফলা যুক্ত থাকে বা যুক্ত হয় তাহলে ব এর উচ্চারণ ভ এর মতো হয়, ভ এর মতো হয় এবং উকারান্ত অথবা রস্য উকারান্ত, ব্র্যাকেটে লিখে রাখলাম আদিতে ই ধ্বনি থাকলে উচ্চারিত হয়। তুমি দেখো আমি এখানে লিখেছি ব্র্যাকেটে, এটা একটু লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিলাম যেন তোমাদের দেখতে সুবিধা হয়, আমি একটু পরে বলছি। তাহলে তুমি দেখো, হ এর সাথে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে এই বয়ের উচ্চারণটা হবে ভ এর মতো। ওকে, এবং এই ভটার পরে এই ভয়ের আগে যথারীতি সেই বয়ের উচ্চারণটা হয়ে যাবে কীরকম? হয়ের উচ্চারণটা হয়ে যাবে, হয়ের উচ্চারণটা হবে ওকারান্ত। কিন্তু রস্য উকারান্ত হয় কখন? যদি ওই শব্দটার শুরুতে যদি ই ধ্বনি থাকে তাইলে সেই হয়ের উচ্চারণটা আবার হয়ে যাবে রস্য উকারান্ত। ক্লিয়ার? তাইলে তুমি দেখো, এই নিয়মে হয়ের সাথে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে বয়ের উচ্চারণ ভ এর মতো হয় এবং সে ভয়ের আগে হটা হয়ে যায় উকারান্ত। কিন্তু যদি ওই শব্দটার আগে ই ধ্বনি থাকে তাহলে সেটা আবার হয়ে যাবে রস্য উকারান্ত। ক্লিয়ার? তাইলে আমি কয়েকটা শব্দ লিখি, তুমি দেখো। আহ্বান, আমি লাল কালি দিয়ে লিখি, তাইলে হ্যাঁ, ওকে। আহ্বান, আহ্বায়ক, গহ্বর, জিহ্বা, তারপরে বিহ্বল। বুটটা কি দেখা যাচ্ছে? বুটটা দেখা যাচ্ছে না। ওকে, জিহ্বা শব্দটা দেখা যাচ্ছে? ওকে, জিহ্বাও দেখা যাচ্ছে না, জিহ্বা দেখা যাচ্ছে না। ওকে, আমরা জিহ্বাকে এখানে লিখি, জিহ্বা, তারপরে বিহ্বল। ওকে, তুমি দেখো, আহ্বানের ভয়ের সাথে ব যুক্ত হয়েছে। যদি ভয়ের সাথে ব যুক্ত হয় তাহলে কি হবে? বয়ের উচ্চারণ হবে ভয়ের মতো। এই যে ভ হয়েছে, আবার এখানে উকারান্ত আসছে কেন? কারণ সাধারণ নিয়ম হচ্ছে যে যখন ভ উচ্চারিত হবে কিন্তু তার আগে হটা উকারান্ত উচ্চারণ পাবে। আবার ঠিক সেরকম আহ্বায়ক, আহ্বায়ক, ওকে, আহ্বায়ক, এখানে ভ উচ্চারণ পেয়েছে, উকারান্ত উচ্চারণ হয়েছে। গহ্বর, গহ্বর, ওকে, গহ্বর। দেখছো, এই যে গ উকারান্ত উচ্চারণ পেয়েছে কেন? কারণ আমরা আগেই বলেছি যে ভ তো উচ্চারণ পাবেই বফলাটা, কিন্তু হটা হয়ে যাবে ও। আবার যদি শব্দের শুরুতে ই ধ্বনি থাকে, এই যে জিহ্বা এবং বিহ্বল, এখানে তুমি দেখেন ই আসছে, এইখানে এই হটা হয়ে যাবে উকারান্ত। আমি এখানে লিখছি, জিহ্বার এই উচ্চারণ হবে জিহ্বা, দেখা যাচ্ছে জিহ্বা। তারপরে বিহ্বল, বিহ্বল। দেখো মজার জিনিস, তুমি দেখো যেখানে হয়ের সাথে ব যুক্ত হয়েছে
সেখানে বয়ের উচ্চারণ হয়েছে ভ, কিন্তু তার আগে হটা হয়ে যাবে, যে হয়ের সাথে সেই হটা হয়ে যাবে ওকারান্ত বা ও। আবার যে শব্দগুলোতে আগে ই ধ্বনি থাকবে সেখানে বটা হয়ে যাবে ভ যথারীতি, কিন্তু এই হটা আবার হয়ে যাবে উকারান্ত ধ্বনি। এই যে উকারান্ত হয়েছে, যেমন জিহ্বা, জিহ্বা উকারান্ত হয়েছে, আবার এখানে বিহবলের বিহভল এই উকারান্ত হয়েছে। ক্লিয়ার? ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব ফলার 7টি নিয়ম আজকে আলোচনা করলাম। আমি আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসগুলো তো আমরা ব ফলাগুলোর আরও ফলাগুলো আমরা ক্রমান্বয়ে বা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকব। তোমরা আশা করি সবগুলো ক্লাসে একটু মনোযোগ দিবে। এবং আজকে যে 7টা নিয়ম আলোচনা করলাম, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে তোমরা চাইলে এখান থেকে যে কোনো 3টা নিয়ম উল্লেখ করে দিতে পারো, এবং 3টা নিয়মের বেশি দিবে না, কারণ অ্যাসাইনমেন্টে কিন্তু তোমাদের এই 3টা করেই নিয়মের কথা বলা আছে। বফলার 3টা নিয়ম, তারপরে মফলার 3টা নিয়ম এবং জফলার 3টা নিয়ম, এই তিনটি 9টি নিয়মের কথাই কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্টে বলে দিয়েছে। তোমরা 3টি করে 9টি নিয়ম শিখবে এবং অ্যাসাইনমেন্টে উল্লেখ করবে। আর এই 3টা ফলার অর্থাৎ বফলা, মফলা এবং জফলার এরকম তোমাদের পুনর্বিন্যাসকৃত সিলেবাস থেকে পঠিত গল্প এবং কবিতাগুলো থেকে এই 3টা ফলাযুক্ত শব্দ খুঁজে বের করবে, এবং এই শব্দগুলো তোমরা আগে উচ্চারণ শিখবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টে সেগুলো উল্লেখ করবে। এবং অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করে রাখো। এবং এই যে ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেহেতু কঠোর একটা লকডাউন বা বিধিনিষেধ আমাদের সরকার জারি করেছে এবং আমাদের নিরাপত্তার স্বার্থেই জারি করেছে, যেন আমরা ভালো থাকি এবং সুস্থ থাকি, এই জন্যে আমরা এই পরিস্থিতি যদি একটু উত্তরণ হয় তাহলে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা নিজেরা অথবা অভিভাবকের মাধ্যমে অথবা যারা দূর দূরান্তে আছি তারা কুরিয়ারের মাধ্যমে অথবা সরকারি ডাকের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানে আমাদের অ্যাসাইনমেন্টগুলো পৌঁছাবো। তোমরা ততদিন ভালো থাকো, এবং তোমাদের সকলকে যারা আজকে এই ক্লাস দেখেছো বা উপস্থিত হয়েছো, যারা হবে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।